ফাগুনকে সিঁদুর পরানোর আগেই রাজরিতকে আটকে নিয়ে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে রূপ রাজরিতকে বলছে যে আর 20 দিন পর তোদের কেসটা কোর্টে উঠবে, তাই তো? কিন্তু তুই সেখানে একজন অধ্যাপিকাকে দেখবি না, সেখানে দেখবি একজন অগ্নিকন্যাকে। রূপ তো এবার রাজদেববাবুর কাছে যায়, গিয়ে বলছে যে এই যে রাজদেব চ্যাটার্জি, এই প্রশ্নগুলো না কোর্টে উঠবে, সেটার জন্য এবার প্রস্তুত থাকবেন। এই বলেই তো রূপ ওখান থেকে চলে যায়। বিদ্যা তো এবার রাজদেব বাবুর কাছে গেছে, গিয়ে বলছে যে আমি জানতাম এখানে এসে আপনার কাছে কোনো উত্তর পাবো না, কারণ আপনার পিঠের শিরদাঁড়াতে না ক্ষয় ধরে গেছে। আজকাল বেশিরভাগ শিরদাঁড়ায় ক্ষয় ধরা মানুষ না আনাচে কানাচে বেশি লুকিয়ে বসে থাকে। আপনার মতন শিরদাঁড়া ক্ষয়ে যাওয়া মানুষ কিন্তু মাঝে মধ্যে সামনেও আবার থাকে। স্যুট বুট প্যান্ট পরে ছাত্রছাত্রীদের শাসন করেন, মাস্টারমশাইদের শাসন করেন, এটাই তো আপনার কাজ। তবে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ওই কনিষ্ক বিশ্বাসকে না আমি ঠিক খুঁজে বের করবই। সেদিন প্রমাণ হবে এই রাজরিত চ্যাটার্জির সামনে যে ও পুরোটাই ভুল। জাস্ট শুধুমাত্র একটা ভুল ধারণায় ও বেঁচে আছে। এই বলেই তো বিদ্যা ওখান থেকে চলে যায়। বাবু তো এবার তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে এসে নাটক করা শুরু করে দিয়েছে। রাজজিৎকে বলছে যে রাজজিৎ, তুই ওই মেয়েটার কথায় কান দিস না রাজজিৎ। তো রাজজিৎ তখন রাজদেববাবুকে বলছে যে না বাবা, আমি কারোর কোনো কথায় কান দিচ্ছি না, আমি সবটা নিয়ে তোমার পাশেই আছি। এই বলেই তো রাজদেববাবুকে জড়িয়ে ধরেছে। রাজজিৎ তো এবার সেখানে থাকা সমস্ত টিচার স্টাফ থেকে শুরু করে সকলকে বলছে যে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই। তো এবার তো সকলে ওই রুম থেকে বেরিয়ে যায়। ধৃত এবার রাজদেববাবুকে ধরেছে, বলছে যে ড্যাডি, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি কি ওই কনিষ্ক বিশ্বাস বলে ছেলেটাকে চেনো? তো রাজদেববাবু তো এবার চুপ করে আছে, কি বলবে। তো রাজজিৎ এবার বলছে যে বলো না ড্যাডি, তুমি যেটা বলবে আমি সেটাই সত্যি বলে ধরে নেব। আমি ডান দিক বাঁ দিক কোনো দিক তাকাবো না, আমি কিন্তু অলরেডি কমিট করে দিয়েছি ড্যাডি। আমি তোমার পছন্দের পাত্রীকেই বিয়ে করব, জাস্ট শুধুমাত্র ডিভোর্সটা পাওয়ার পরেই। বিদ্যার নাম আমি আমার জীবন থেকে মুছে ফেলবো, পুরোপুরির জন্য মুছে ফেলবো। তবে তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলো ড্যাডি। তুমি বলো, তুমি ওই কনিষ্ক বিশ্বাসকে চেনো না? চুপ করে আছো কেন ড্যাডি, তুমি বলো। রাজদেববাবু তো এবার পুরো মিথ্যে কথা বলছে যে না, আমি চিনি না। এই বলেই তো রাজদেববাবু ওখান থেকে চলে যায়। রাজজিৎ তো এবার কথাটা শুনেই পুরো চমকে গেছে। রাজজিৎ গিয়ে একটা চেয়ারে বসেছে, বসে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে যে খুব মিস করছি আমি বিদ্যাকে ড্যাডি, আমি ভোলার চেষ্টা করছি কিন্তু আমি ওকে কিছুতেই ভুলতে পারছি না। রাজজিৎ তো এইসব কথা বলে কাঁদছে, ঠিক তখনই একটা স্টাফ এসেই তো রাজজিতের জন্য চা নিয়ে এসেছে। রাজজিৎকে বলছে যে স্যার আপনার জন্য চা। রাজজিৎ তো অবাক, বলছে যে এই সময় চা কি করতে? তো ছেলেটা তখন বলছে যে ম্যাডাম আপনার জন্য পাঠালেন, বললেন যে আপনার নাকি এই সময় মাথাটা যন্ত্রণা করলে এই চাটা আপনি খেতে খুব ভালোবাসেন। তো রাজজিৎ এবার বুঝতে পেরেছে যে বিদ্যা ওর জন্য এই চাটা পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে রাজজিৎ কাঁদছে আর ওই চাটাতে চুমুক দিচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে দূর থেকে তো আড়াল থেকে বিদ্যা সেই সমস্ত কিছু দেখছে আর বিদ্যাও কাঁদছে। ঠিক তখনই তো সেখানে রূপ আসে। এবার বিদ্যা তো চোখের জলটা মুছে নেয়। রূপ তখন বিদ্যাকে বলছে যে তুমি যদি সত্যি রাজজিৎকে মন থেকে ভালোবেসে থাকো না, তাহলে ও দেখবে সত্যি ফিরবে, ও একদিন নিজের ভুলটা বুঝে ফিরবেই। আর যেদিন ও ফিরে আসবে না, সেদিন শুধুমাত্র তুমি ওকে একটু জায়গা দিও। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দেখা যাচ্ছে যে রাজদেব চ্যাটার্জির বাড়িতে তো চলে গেছে কপিল, তোরসা, শ্রাবণ, তারপর শ্রাবণের বউ, সকলে মিলে চলে গেছে। রিতা তো রাজদেববাবুকে বলছে যে সকলের সামনে মেয়েটাকে তোমাকে এইভাবে অপমান করলো আর তুমি কিচ্ছু বললে না। সঞ্জয় তো এবার তোরসাকে কথা শোনাচ্ছে, বলছে যে দেখুন আপনার মেয়ে কিন্তু আবারও অপদস্থ করলো, আর খুব তো সারাক্ষণ মেয়ে মেয়ে করে লাফাচ্ছেন, আবারও কিন্তু অপদস্থ হলাম আমরাই। তৃতীয়ত এবার কথা শোনাচ্ছে, বলছে যে তাও তো ভালো যে এবার শারীরিক নিগ্রহ করেনি। আয়েলও তো কথা শোনাচ্ছে, বলছে যে হ্যাঁ সেটা করলে কিন্তু আরো অন্যদিকে ব্যাপারটা ঘুরে যেত। কপিল তো শয়তানের গাছ, ও তো রাজদেব বাবুদের দলে, বলছে যে আমি জানি ওই মেয়েটা ছোটবেলা থেকেই এরকম, ও যদি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে চায় তো ও অ্যাচিভ করেই ছাড়বে। ওই কনিষ্ক বিশ্বাসকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। তো তোর সাথে এবার রেগে গেছে কপিলের ওপর, কপিলকে বলছে যে এক্সকিউজ মি, ওই কনিষ্ক বিশ্বাস না কোনো কিছু অ্যাচিভমেন্ট নয়, তুমি না আসলে আমার মেয়েকে চেনোই না, তাই জন্য এইসব ধরনের কথাগুলো এখানে বলছো। কপিল তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি চিনি তোমার মেয়েকে, খুব ভালো করে আমি চিনি, তুমিও কিন্তু খুব ভালো করে তোমার মেয়েকে চিনতে, কিন্তু ওই হঠাৎ করে রং পরিবর্তন হওয়া না আমি না সত্যি মেনে নিতে পারিনি। বাবু তো নাটক করে করে এবার সকলকে বলছে যে এইসব কথা এখন থাক, ওই বিদ্যা বলে মেয়েটা কিন্তু ও এখন রাজজিৎকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগবে, ও রাজজিৎকে কিছুতেই সুখী হতে দেবে না। দিদাও তো এবার কথা শোনাচ্ছে, বলছে যে হ্যাঁ আমারও তাই মনে হয়, ও দু নৌকা পা দিয়ে চলতে চাইছে, একদিকে কনিষ্ক বিশ্বাস আর অন্যদিকে আমার ছেলে।
তুই এভাবে তো চলতে পারে না, তাই না? তোরসা তো এবার কি বলবে, তোরসা এবার ওদেরকে বলছে যে প্লিজ আপনারা এইভাবে বলবেন না, আপনাদের কাছে নিশ্চয়ই তো কোনো সেকেন্ড উপায় আছে, সেটা ভাবুন না, সেটা বলুন। দিদা তো এবার চিৎকার করে বলছে যে না না, কোনো প্রশ্নই ওঠে না। রাজদেববাবু তখন বলছে যে আমি কাশ্যপবাবুর সঙ্গে কথা বলে নিয়েছি, আমি সবটা জানিয়ে দিয়েছি, আর এখানে কপিলও আছে, তাহলে ডিসিশনটা এখন আপনাদের। বাংলায় না পাত্রীর অভাব হয় না। তোর সাথে এবার রেগে যায়, বলছে যে আপনি কিন্তু মেয়েদের অসম্মান করছেন। আমি বলছি এই বাংলায় সত্যি পাত্রীর অভাব আছে। শ্রাবণ তো এবার তোষাকে থামিয়ে দিয়ে বলছে যে মা তুমি এইসব আর্গুমেন্টে যাচ্ছ কেন, উনি তো আমাদের বাড়ির মেয়ের সঙ্গেই। তোষা তখন বলছে যে থাক, উনি কিন্তু আমাদের বাড়ির মেয়ের সঙ্গেই বিয়েটা দিয়েছেন। মেয়েটার নাম হচ্ছে বিদ্যা ব্যানার্জি। তোর সাথে এবার শ্রাবণকে বলছে যে তুই অত এরকম ভাবে হঠাৎ হঠাৎ করে রং পাল্টাও কি করে বলো তো। এবার তো দেখা যাচ্ছে শ্রাবণের সঙ্গে রায়া এসেছিল, রায়াও তো সেম কথা বলছে শ্রাবণের সঙ্গে একতালে। বলছে যে হ্যাঁ, যখন আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এই বিয়েটা আবারও দেওয়া হবে তাহলে সমস্যাটা কোথায়। ওর সাথে এবার অবাক, বলছে তুমিও এই কথাটা বলছো? তো কপিল এবার বলছে যে হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে, ও তো লজিক্যাল কথাই বলেছে, আমাদের বাড়ির বইয়ের মতনই কিন্তু কথা বলছে, আর যেটা তুমি বলছো না। প্রীতিতে এবার নাটক করে করে সকলকে বলছে যে এইসব কথা এখন থাক, এখন এইসব আলোচনা পরে হবে, এখন বিয়ের প্রস্তুতি করা উচিত। সঞ্জয় তখন নাটক করে করে বলছে যে অবশ্যই এই কারণেই তো ওদেরকে ডাকা। তখন তোর সাথে সরাসরি জানিয়ে দেয় যে না, এই বিয়েতে আমার কোনো মত নেই, রাজজিতের সঙ্গে কিন্তু আমার মেয়ের বিয়ে দিতে আমি রাজি নই, সরি। সঞ্জয় তো অবাক হয়ে বলছে যে কারণটা কি সেটা একটু জানতে পারি। তখনই তো সেখানে রূপ চলে আসে, রূপ এসে বলছে যে কারণটা একটাই, ওই তোষা ম্যাডামের না সেকেন্ড হ্যান্ড মাল পছন্দ হচ্ছে না। কথাটা শুনেই তো এবার সকলে রেগে যায়। ত্রিধা এবার রূপকে বলছে যে রূপ ভদ্রভাবে কিন্তু কথা বলো। রূপ তখন বলছে যে হ্যাঁ, ওনাদের বাড়ির মেয়ে বা সেকেন্ড হ্যান্ড ছেলেকে বিয়ে করবেই বা কেন। ত্রিধা তো এবার নাটক করে করে রূপকে বলছে যে রূপ, ওই কনিষ্ক বিশ্বাস বলে একটা ছেলে আমাদের ফ্যামিলির ভেতরে কিন্তু ঢুকে পড়েছে, তার সঙ্গে আমাদের বাড়ির বইয়ের একটা গোপন সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কিন্তু সত্যি অবৈধ। তো তোর সাথে এবার চিৎকার করে ওঠে, বলছে যে প্লিজ এইসব কথা কিন্তু মা হয়ে শোনাটাও পাপ। তোর সাথে এবার রায়া আর শ্রাবণকে ধরেছে, বলছে যে তোরা দুজন কিভাবে এইসব কথাগুলো বলছিস, কি কারণে তোরা এই কথাগুলো বলছিস। শ্রাবণ তখন তোরসাকে বলছে যে এই যেটা আমাদের পরিবারের ভালো হয় সেটাই হোক, দিদির চরিত্র এখন যখন ফাঁস হয়েই গেছে তাহলে এখন আর আমরা কি বা করতে পারি। রাজদেব বাবু তো এবার নাটক করে করে শ্রাবণকে বলছে যে খুব ম্যাচিওর হয়ে গেছো তুমি, খুব ভালো ছেলে হয়ে গেছো। বাবু তো এবার তোষাকে বলছে যে দেখুন, আপনি যদি রাজি না হন তাহলে আপনাকে ছাড়াই কিন্তু আমরা এই বিয়েতে এগিয়ে যাব। তো তোষা তখন বলছে যে দেখুন, আমি কিন্তু এই বিয়েতে একদম পার্টিসিপেট করব না। আমাদের বাড়ি আর একজন বউ আছে, কপিলের স্ত্রী পিহু, সেও কিন্তু এই বিয়েতে পার্টিসিপেট করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। কপিল তখন সরাসরি বলছে যে হ্যাঁ, ও পার্টিসিপেট করবে, 100 বার পার্টিসিপেট করবে। রূপ তখন কপিলকে বলছে যে আরে দাঁড়ান, এখন পার্টিসিপেট নিয়ে এত আলোচনা করছেন কেন, আগে তো হাতটা সিঁদুরের কৌটো পর্যন্ত পৌঁছাক। শুনুন, বিয়েটা কিন্তু এমনিতেও কোনোভাবে হবে না। তো ত্রিধা তখন চিৎকার করে বলছে যে হ্যাঁ, বিয়েটা হবে, 100 বার হবে। বাবু তো এবার সরাসরি দেখা যাচ্ছে যে বিদ্যাকে ফোন করেছে, বিদ্যাকে ফোন করে বলছে যে তোমার অনুমতি নিয়েই কিন্তু আমি আমার ছেলের বিয়ের ডেটটা ফিক্সড করতে বসেছি এখন। আমি এক্ষুনি একটা পঞ্জিকা আনাবো, আর সেখানে একটা ভালো দিন দেখে আমার ছেলেকে বিয়ে দিতে চাইছি, এতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। রূপ তখনই রাজদেব বাবুকে বলছে যে এই মিস্টার রাজদেব চ্যাটার্জি, আপনি কাকে ফোন করছেন, ওই বিদ্যাকে? আপনার কি কোনো হার্ট ফার্ট বলে কিছু নেই নাকি? রাজদেববাবু তো এবার চিৎকার করে সৃঞ্জয়কে বলছে যে এই সৃঞ্জয়, তোমার বরকে কিন্তু মুখটা বন্ধ করতে রাখতে বলো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রাজজিৎ কি কোনোভাবে ওই ফাগুনকে বিয়ে করতে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন।